ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমরা সিস্টেমেটিক ওয়েতে প্রিভিয়াসেও করিয়েছি, সেটা হচ্ছে এনটিপিসি এবং গ্রুপ ডি এদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা করাচ্ছিলাম, বিশেষত সায়েন্সটা আমি করাচ্ছিলাম। তো সায়েন্স বেস করে যে কোশ্চেনগুলো, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আজকেও তাই কন্টিনিউটি বজায় রেখে আবারও করছি। তো তোমরা আমাদের সাথে সাথে বা আমার সাথে ধরো করতে থাকো, এবং তোমাদের এই যে ইউটিউব চ্যানেল, যেটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা সাবজেক্ট বেস পাচ্ছ ক্লাসগুলো, সেটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নিজেরা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? ভালো লাগলে লাইক করবে। হ্যাঁ, তো চলো আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেন হচ্ছে যে নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য, মানে নিচে যে বিবৃতি দিয়েছে তার মধ্যে কোনগুলি সত্য। দেখো, অপশন নাম্বার এ, নিম্নলিখিত অপরিবর্তনীয় প্রতিক্রিয়ার একটি উদাহরণ। নিচে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন দিয়ে তাদের মধ্যে বিক্রিয়া হয়েছে, অ্যামোনিয়া তৈরি হয়েছে। আচ্ছা, এর আগে আমি যখন একটা ক্লাস করেছিলাম তখন আমি বলেছিলাম, এক মিনিট, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে এই চিহ্নটা যখন আছে তার মানে কি এটা একটি পরিবর্তনশীল বিক্রিয়া। আর পরিবর্তনশীল বিক্রিয়া আমি কাকে বলেছিলাম? যখন কোনো একটা যৌগ তৈরি হচ্ছে দুটো মৌল থেকে, আবার সেই যৌগটাকে যদি সঠিক একটা পরিবেশ বা যদি সঠিক পরিবেশ এবং সঠিক প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়, তাহলে সে কী করবে? আবার সেই পুরনো মৌলে ফিরে যেতে পারবে, মানে ঠিক ভাইস ভার্সা বিক্রিয়া। এটা কিন্তু একটা ভাইস ভার্সা বিক্রিয়া। তো এটা একটা অপরিবর্তনশীল প্রতিক্রিয়ার উদাহরণ কিন্তু নয়, ঠিক আছে? নিম্নলিখিত সংমিশ্রণ প্রতিক্রিয়ার একটি উদাহরণ, সংমিশ্রণ প্রক্রিয়া, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন সমান ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু একটা সংমিশ্রণ, মানে সংমিশ্রণ হয়ে তৈরি করছে একটা যৌগ, তাই না? দেখো, দুজনে আসছে, তারপরে মিলেমিশে একটা তৈরি করছে নতুন যৌগ, সেটা হচ্ছে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এটা একটা সংমিশ্রণ প্রতিক্রিয়ার উদাহরণ। তাহলে কি হবে? শুধু বি সত্য। কি হবে? শুধু বি সত্য। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। চল, নেক্সট কোশ্চেন হচ্ছে একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে ড্যাশ আকারে। আমরা জানি বিভিন্ন যে কোনো মৌল, সে তার তিনটা অবস্থা থাকে তার, সেটা হচ্ছে কি? গ্যাস, কঠিন এবং তরল। আবার স্পেশাল কিছু কেস থাকে, যেমন হচ্ছে প্লাজমা কেস। তাহলে যেখানে বলা হয় যে তিনটে অবস্থানই যারা বর্তমান করছে সেই অবস্থাটাই। তাহলে এই যে অবস্থানগুলোর মধ্যে গতিশক্তি সর্বাধিক কোথায় হয়? আমি বলেছিলাম গ্যাসের ক্ষেত্রে কণাগুলো কি হয়, একে অপরের সঙ্গে, ওদের মধ্যে গতিশক্তি সব থেকে বেশি। তারা এক জায়গায় অবস্থান করে না, একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে, ছোটাছুটি করে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সব থেকে বেশি হয় কি? গ্যাসের কণাগুলি সর্বাধিক গতিশক্তি হয়। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোষ প্রাচীরহীন বহুকোষী সংকোষ কেন্দ্রিক প্রাণী কোন রাজ্যের অন্তর্ভুক্ত? সেটা হবে কি হবে? এটা মুখস্থ করতে হবে, অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত বা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। গতির সমীকরণ অনুযায়ী নিচের কোন বিষয়টি ভুল? দেখো, এখানে ফিজিক্স থেকে একটু ডিপে দিয়েছে। ফিজিক্সের বিভিন্ন আমরা গতিসূত্রের সমীকরণ পাই। যেমন এখানে দিয়েছে 2as ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি মানে হচ্ছে অন্তিম বেগ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, এ ফর ত্বরণ, এস ফর সরণ, ঠিক আছে? এটা কিন্তু একটা সঠিক সমীকরণ, ওকে, কারণ ভি সবসময় বেশি হয়। ভি সমান ইউ প্লাস এটি, মানে অন্তিম বেগ সমান কি? প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়, ঠিক আছে? এটাও কিন্তু একটা সঠিক সমীকরণ। এস বা সরণ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বা প্রাথমিক বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময় তার স্কোয়ার, এটাও কিন্তু একটা সঠিক সমীকরণ। তাহলে কোনটা ভুল? 2as ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা কিন্তু ভুল। এটা যদি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হতো তাহলে ঠিক হতো, এটা কিন্তু ভুল, ঠিক আছে? তাহলে কোনটি ভুল? এটা হবে ভুল। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলো অ্যান্সারটা দেখে নিই। ঠিক, চলো, স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় একটি বস্তুর পরিবর্তন রোধ করার ক্ষমতাকে কি বলে? মানে ব্যাপারটা হলো, ধরো কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে? তুমি তাকে থামাতে চাইছো, ঠিক আছে? সে কিন্তু সহজে থামতে চাইবে না, সে রোধ করতে চাইবে তোমার থামানোটাকে, বলটাকে। কার দ্বারা? সেটা হচ্ছে জড়তার দ্বারা বা জাড্যের দ্বারা, জড়তা বা জাড্যের দ্বারা। ওই যে পড়েছিলাম না, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায়, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে প্রবণতা দেখায়, সেটাকেই বলা হয় কি না? জাড্য, যেটা আমরা পেয়েছিলাম, তাই তো? তাহলে প্রথম গতিসূত্র থেকে, তাহলে
এই যে জাড্য বা জড়তা সেটা হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন যাবো। শব্দ তরঙ্গ 339 মিটার পার সেকেন্ড গতিতে প্রবাহিত হয়, যদি তার তরঙ্গ দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার হয় বা 1.5 সেন্টিমিটার হয়, তবে তরঙ্গের কম্পাঙ্ক কত? আমরা কম্পাঙ্ক মানে কি জানি? আমরা কম্পাঙ্ক মানে স্যার জানি সেটা হচ্ছে যে 1 সেকেন্ডে কতবার ওই কণাটা কি করছে না তার কম্পন ঘটছে, ঠিক আছে, পূর্ণ সাইকেল কতবার কমপ্লিট করছে যদি ভালোভাবে বলা হয়। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এর কম্পাঙ্ক পাবে তুমি দেখবে 22,600। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন অঙ্গটি স্ত্রী বংশবৃদ্ধিকারী অঙ্গ নয়? দেখো স্ত্রীদের বিভিন্ন জিনিস আছে যেগুলো বংশবৃদ্ধির কাজে লাগে, যেমন হচ্ছে যোনি, অবশ্যই যোনি, কারণ আমরা কি স্ত্রীদের ক্ষেত্রে মানে মানুষেরই যদি ধরো স্ত্রীদের ক্ষেত্রে হ্যাঁ যোনি হচ্ছে কি না বংশবৃদ্ধিতে সহায়তা করে, কারণ ওই দিকেই কি মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, কিংবা ওই দিকেই কিন্তু কি হয় আমাদের বংশবৃদ্ধির জন্য নতুন বাচ্চার জন্ম হয়, বা ওই যোনির মাধ্যমেই কিন্তু কি হয় যোনির মাধ্যমেই কিন্তু পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলন ঘটে। তো যোনি তো অবশ্যই স্ত্রী বংশবৃদ্ধিকারী অঙ্গ, ডিম্বাশয় তো অবশ্যই ওখানেই তো ডিমটা তৈরি হয় যার মিলনের ফলে মানে স্ত্রী গ্যামেট তৈরি হয়। জরায়ু অবশ্যই জরায়ুতেই তো বাচ্চাটা গিয়ে কি হয় প্রথম ওদের মিলন ঘটে, প্রথম যে জাইগোট সেই জাইগোটটা সৃষ্টি হয়। ভাস ডিফারেন্স এটা কিন্তু কোনো স্ত্রী বংশবৃদ্ধিকারী অঙ্গ নয়, স্ত্রীদের অঙ্গ কিন্তু স্ত্রী বংশবৃদ্ধিকারী অঙ্গ নয়। চল ইলেকট্রনিক বিন্যাস সম্পর্কে নিচের কোনটি সত্য বা কোনগুলি? এটি একটি পরমাণুর খোলসের ভিতরের ইলেকট্রনের বিন্যাস, হ্যাঁ অবশ্যই পরমাণুর খোলসের ভিতরের ইলেকট্রন বিন্যাস। এটি একটি সেল, এটি উপসেলগুলিতে ইলেকট্রনের বিন্যাস, হ্যাঁ এর উপসেল থাকে, যেমন আমরা কি পড়েছিলাম কে যদি সেল হয় তার সাথে সাথে আবার কি হয়, তার সাথে সাথে আবার এস পি ডি এই ধরনের মানে ডিটেলসে যখন যায় তখন কি এস পি ডি এসে দুটো থাকে, পি এ সর্বাধিক কটা থাকবে 6টা, ঠিক আছে, আবার ডিএতে কটা, ডিএতে সর্বাধিক 10টা, তাহলে এইভাবে আসে। তাহলে অবশ্যই বিটাও ঠিক। সিটা কি বলছে এটা একটি পরমাণুর কক্ষের মধ্যে ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ অবশ্যই একটি পরমাণুর মধ্যে কক্ষের মধ্যে ইলেকট্রন বিন্যাস, তাহলে তিনটেই কিন্তু ঠিক। তাহলে কি হবে এ বি সি সব ঠিক, এ বি সি সব সত্য। ওকে চলো নেক্সট কোশ্চেন যাবো। নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সূর্য থেকে সৌরশক্তি উৎপাদন করতে সংগঠিত হয়? নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সূর্য থেকে সরাসরি সৌরশক্তি উৎপাদন করতে সংগঠিত হয়? মানে বলতে চাইছে সূর্যের ভিতরে যে এত এনার্জি শক্তি তৈরি হচ্ছে সেই শক্তির উৎসটা কি, মানে কোন বিক্রিয়ার মাধ্যমে হয়? বিয়োজন বিক্রিয়া, দহন প্রক্রিয়া মানে জ্বলছে আগুন জ্বলছে কিসের জন্য, নাকি পারমাণবিক ফিউশন? পারমাণবিক ফিউশন মানে যেটাকে কি বলা হয় নিউক্লিয়ার ফিউশন, নাকি পারমাণবিক ফিউশন বা নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার বিভাজন। আর পারমাণবিক ফিউশন বা নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, এই পারমাণবিক সংযোজন, ঠিক আছে। তাহলে আমরা জানি সূর্যের সৌরশক্তির উৎস কি না, সেটা হচ্ছে যে হিলিয়াম আয়ন কি করছে, হিলিয়াম যার পারমাণবিক ক্রমাঙ্ক 2 সে ভেঙে গিয়ে হাইড্রোজেন তৈরি করছে। কি তৈরি করছে? হাইড্রোজেন তৈরি করছে। তাহলে এটা ভেঙে যাওয়া মানে কি পারমাণবিক ফিউশন বা পারমাণবিক ফিউশন বা কি পারমাণবিক বিভাজন। ওকে চলো, যদিও সূর্যের মধ্যে 2 ধরনের বিক্রিয়ায় ঘটে। কিডনি গঠন হয় কি দিয়ে? অবশ্যই নিউরন, নেফ্রন, কিটোন, সাইটোন। নেফ্রন আমরা জানি কিডনির গঠনগত কার্যগত এককের কি নাম? নেফ্রন। ওকে নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? 114টি উপাদানের মধ্যে 22টি অধাতু এবং অন্যগুলি আকরিক। প্রতিটি আকরিক একটি খনিজ, কিন্তু প্রত্যেক খনিজ একটি আকরিক নয়। প্রথমটা তো সঠিক নয়, কারণ কি 114টার মধ্যে 22টি অধাতু, বাকিগুলি সব আকরিক? না না, আরও বিভিন্ন ধরনের মৌল আছে, তাই না? হ্যাঁ, তবে বিটা কিন্তু সত্য, প্রত্যেকটা আকরিকই কি একটি খনিজ, কিন্তু প্রতিটা খনিজ কিন্তু আবার আকরিক নয়। যেমন পেট্রোলিয়াম একটা খনিজ, তাই না, কিন্তু পেট্রোলিয়াম কি কারোর আকরিক? না। আবার বক্সাইট একটা খনিজ, কিন্তু সে কি আকরিক? হ্যাঁ, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, তাই তো। তাহলে প্রত্যেকটা খনিজই কিন্তু এক ধরনের, এই প্রত্যেকটা আকরিকই কিন্তু এক ধরনের খনিজ। খনিজ মানে যেটা আমরা নিচে থেকে উত্তোলন করছি, কিন্তু প্রত্যেকটা খনিজ কিন্তু আকরিক নয়, ঠিক আছে, যেমন পেট্রোলিয়াম। তাহলে কি হবে না অপশন নাম্বার বি হচ্ছে ঠিক, তাহলে শুধু বিটা হচ্ছে সত্য। ওকে চলো নেক্সট কোশ্চেন যাব। বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য বা মিথ্যা? দেখো জলে শব্দের গতিবেগ হলো 1531 মিটার পার সেকেন্ড, পিতলে শব্দের গতিবেগ হলো 4700 মিটার পার সেকেন্ড। দেখো আমরা এটা তো জানি
যে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় কোথায়? না কঠিনে। তারপরে কোথায় হয়? না তরলে। তারপরে কোথায় হয়? না তারপরে হয় স্যার গ্যাসে। তাহলে শব্দের সব থেকে গতিবেগ সব থেকে বেশি হচ্ছে কঠিনে। পিতল হচ্ছে একটা কঠিন, জল হচ্ছে একটা তরল। তাহলে জলে কম, পিতলে বেশি। তার মানে কিন্তু দুটোই কিন্তু সত্য। তার মানে কি এ এবং বি উভয়ই সত্য কিন্তু। চলো নেক্সট কোশ্চেন যাবো। ড্যাশ হলো অক্সিজেনের সাপেক্ষে হ্যালোজেন শ্রেণীর সর্বাধিক যোজ্যতা। দেখো অক্সিজেনের সাপেক্ষে যদি অক্সিজেনকে যদি স্কেল ধরা হয়, তার সাপেক্ষে হ্যালোজেন শ্রেণীর সর্বাধিক যোজ্যতা কতগুলো সে তার হাত দিয়ে তার বিক্রিয়া করতে পারে, একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে। হ্যালোজেন শ্রেণী মানে একটা হ্যালোজেন মৌল ধরো ক্লোরিন, ঠিক আছে, একটা হ্যালোজেন মৌলের উদাহরণ কি ক্লোরিন, তাই তো। ক্লোরিন 17, 35 হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে এর সর্বাধিক যোজ্যতা কত থাকতে পারে? 7। এর যদি তুমি যদি তুমি এর ইলেকট্রন বিন্যাস করো, দেখবে এ কিন্তু 7টা মুভেবল ইলেকট্রন চাইলে করতে পারবে, ঠিক আছে। মানে হ্যালোজেন শ্রেণী, ক্লোরিনের ক্ষেত্রে পার্টিকুলার বলছি না, হ্যালোজেন শ্রেণীর মৌলগুলোর ক্ষেত্রে আর কি সর্বাধিক যোজ্যতা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাবো। একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 5 মিনিটে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয়। বিদ্যুৎ প্রবাহ দিয়ে প্রভাবিত আধানের পরিমাণ বার করতে বলেছে। আচ্ছা আমি বলেছিলাম যে একটা ফিজিক্সের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি না আই সমান সময় এবং আধান এবং সময়ের সঙ্গে তড়িৎ প্রবাহ, এর একটা সূত্র, সেটা হচ্ছে আই সমান কিউ ইন্টু টি। কিউ মানে হচ্ছে কি তড়িৎ আধান, টি হচ্ছে সময়, আই সমান হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। এই সমীকরণে বসিয়ে যদি সংখ্যাগুলো ক্যালকুলেশন করো, খুবই সোজা ক্যালকুলেশন, তাহলে পাবে দেখবে 150 কুলম। 150 সি বা 150 কুলম হচ্ছে এর আধান। নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী নয়? এটা একবারে ছোটোবেলাকার কোশ্চেন। যে মাছ মেরুদণ্ডী মানে কি, মানে তার শরীরে মেরুদণ্ড থাকবে বা একটা সিদ্ধারা যেটাকে আমরা বলি, সেই সিদ্ধারা থাকবে। মাছের শরীরে থাকে, হ্যাঁ অবশ্যই থাকে স্যার। ব্যাং থাকে, গিরগিটি থাকে, কার থাকে না? কেঁচো। কেঁচোর ভিতরে কোনো হাড়ই থাকে না, তো মেরুদণ্ড তো দূরে থাকে। তাহলে কি হয়ে গেল? কেঁচো হচ্ছে সঠিক অ্যান্সার। সবচেয়ে বাইরে অবস্থিত কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে বলা হয়, ছোট থেকে পড়ে আসছি, সেটাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বা বাইরের কক্ষের ইলেকট্রন, যা বলবে, ঠিক আছে, সবই এক। হ্যাঁ, তাহলে ওই ইলেকট্রন দিয়েই আবার ফ্রি মুভেবল ইলেকট্রন এটাও বলতে পারো। চলো 15 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললে বস্তুটির ওপর বল প্রয়োগের পরিমাণ মানে এফ বার করতে হবে। আমরা সোজা হিসাব এফ সমান জানি এম ইন্টু এ, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে পাও, দেখবে 15×5 = 75 হবে, তাহলে কী হবে? 75 নিউটন। জুল কার্যের একক, জুল তো আর তোমার বলের একক নয়, তোমাকে বল চেয়েছে, ঠিক আছে। মাইনাস তো হবেই না, আর মাইনাস নিউটন তো হতে পারে না, তাই না। তোমার একটা নির্দিষ্ট ভ্যালু দিয়েছে, সেটা হচ্ছে কি 75 নিউটন। অপশন নাম্বার ডি সঠিক। ওকে চলো, নিচের কোনটি প্রকৃতিতে বিভিন্ন রূপে উপস্থিত আছে? আমি একটু আগে বলছিলাম যে কার্বন হচ্ছে এমন একটা মৌল যে কিন্তু আমাদের এই ইউনিভার্সে বিভিন্ন রূপে, বিভিন্নভাবে, বিভিন্ন যোজ্যতায় অবস্থান করে বিক্রিয়া করে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করেছে। আমাদের শরীরের বেশিরভাগটাই কার্বন দিয়ে তৈরি। আমাদের পৃথিবীতে বেশিরভাগ জিনিস হচ্ছে কার্বন। কার্বন প্রচণ্ড রূপ ভেদ আছে কার্বনের, ঠিক আছে। বহুরূপী মৌল বলা হয় কার্বনকে, ঠিক আছে। তাই প্রকৃতিতে বিভিন্ন রূপে উপস্থিত কে করছে? কার্বন, ঠিক আছে। যেমন যদি বলি হিরে, সেও কার্বন, কয়লা, সেও কার্বন, কিন্তু দুজনের মধ্যে আকাশ আর জমিনের তফাৎ, তাই না। তো বিভিন্ন রূপে অবস্থান করে, তো সেটা হচ্ছে কার্বন। নিচের কোন শক্তিটি সর্বদা ধনাত্মক থাকে? ঠিক আছে, দেখো সর্বদা ধনাত্মক মানে সে কখনোই নেগেটিভ হবে না বা তার ঋণাত্মক মান থাকতেই পারে না। কার? তুমি এক জায়গা থেকে ছুটছো, মানে ধরো গতিশক্তি, তোমার গতিশক্তি, সেটা কখনো ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক মানে কি, তুমি কিভাবে বোঝাবে যে ঋণাত্মক গতিশক্তিকে? এটা সম্ভব নয়, ঠিক আছে। স্থিতিশক্তি কিন্তু ঋণাত্মক হতে পারে, ঠিক আছে। বিভব প্রভেদ হতে পারে, মহাকর্ষ শক্তি হতে পারে, কিন্তু গতিশক্তি কখনো কি সব সময় ধনাত্মক থাকে, ঠিক আছে। গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। চলো নেক্সট কোশ্চেন যাবো। মেন্ডেলের পর্যায় সারণীতে উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয়েছে আমরা জানি, সেটা হচ্ছে পরমাণুর বাড়তি বা ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী। যেমন হচ্ছে কি হিলিয়াম, প্রথম হচ্ছে কি না হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবে কি পরপর আমরা পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুযায়ী আমরা সাজিয়ে তৈরি করেছি, তাই তো। সেটা হচ্ছে পর্যায় সারণী। তাহলে কী হবে? অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলো, পরিমাণগতভাবে একটি বস্তু জড়তা তার ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়, ঠিক আছে। বস্তু জড়তা মানে আমরা বুঝি তার ভর, তার ভরকে বলা হয় বস্তু জড়তা, ঠিক আছে। তাহলে সেটা কি হবে? ভর। তড়িৎ বিভবের পার্থক্যের এসআই একক সবাই জানি যে তড়িৎ বিভব পার্থক্য যাকে কি বলা হয়, যাকে বলা হয় ভোল্ট, তাই তো। তার
ভোল্ট হচ্ছে তড়িৎ বিভব পার্থক্যের একক, ঠিক আছে? কত ভোল্ট কারেন্ট বলুন? 220/240, ঠিক আছে? কুলম হচ্ছে তড়িৎ আধানের একক, ওহম হচ্ছে তড়িৎ রোধের একক, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, ঠিক আছে? চলো চলো ডিমকে জলাশয় থেকে গর্ভে নিয়ে যেতে সাহায্য করে, যাই হোক কোশ্চেনে প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে ডিম্বাণুকে কি জরায়ু থেকে গর্ভে নিয়ে যেতে সাহায্য করে। কে সাহায্য করে? সেটা হচ্ছে আমরা জানি যে জরায়ুর কাছে ডিম্বাণুটাকে যেতে সাহায্য করে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ডিম্বনালী, ঠিক আছে? ডিম্বনালী কি করে না, ডিম্বাণুকে জলাশয়ে স্থাপিত করে, যার পরে কি হয় না, জাইগোট সৃষ্টি হয়। পুংগেমেট স্ত্রীগেমেটে মিলনের পর জাইগোট সৃষ্টি হবে। চলো, ড্যাশ একটি পূর্ণ হিসেবে গঠিত হয় যখন ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে প্রতিক্রিয়া করে। দেখো, জলের সঙ্গে যখন ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত হবে একটা পিচ্ছিল পদার্থ তৈরি হয়, যেটাকে বলা হয় স্লেট লাইম, ঠিক আছে? যেটাকে বলা হয় স্লেট লাইম। আজকের কোশ্চেন তাহলে এই পর্যন্তই থাক, আবার পরবর্তী কোশ্চেন নিয়ে আমরা হাজির হব। তোমরা সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।